আমি ব্যক্তিগতভাবে সবসময় মনে করি যে কোনো খেলাধুলায় সবচেয়ে আকর্ষণীয় ব্যাপার হচ্ছে প্রত্যাবর্তনের গল্প। প্রত্যাবর্তন করতে পারাটা হচ্ছে একটা স্পোর্টসম্যানের সবচেয়ে বড় স্পোর্টসম্যানশিপ দেখানো। এটা আমার কাছে মনে হয়, মানে একেবারে নিরেট খেলার জায়গা থেকে যদি দেখেন। আর আমাদের দেশে দুর্ভাগ্য হচ্ছে যে আমরা প্রত্যাবর্তনের গল্প খুব একটা বলতে পারি না। কেউ একজন জাতীয় দল থেকে ছিটকে যায়, কেউ একজন ফর্ম হারায় ফেলে, কেউ একজন তার যে বোলিং ব্যাটিং এটা ধার হারায় ফেলে। সেইটা আবার যে নিজেরে ওই রকম পরিচর্যা করে নিজেকে আরও শানিত করে ফিরায় নিয়ে আসা, এই জিনিসটা আমাদের এখানে প্রায় ঘটেই না। দু একটা রেয়ার কেস। আপনি অন্যান্য টেস্ট খেলুড়ে দেশের দিকে যদি দেখেন, তাহলে দেখবেন যে এই ইন্ডিয়াতে এখনকার টিমে বরুণ চক্রবর্তী আছে। বরুণ চক্রবর্তীর গল্পটা কিন্তু প্রত্যাবর্তনের গল্প, ভয়াবহ নাটকীয় প্রত্যাবর্তনের গল্প। এখন আমাদের এখানে এটা না ঘটার সবচেয়ে বড় কারণ হচ্ছে একটা পর্যায়ে আমাদের খেলোয়াড়রা ফর গ্রান্টেড ধরে নেন। তারা নিজের ডেভেলপমেন্ট নিয়ে কাজ করতে চান না, কোনো রকম বিপাকে পড়লে চ্যালেঞ্জটা নেন না, যে না আমরা এই জায়গায় আরও কাজ করব, করে ফিরে আসতে চাই। এই অভিযোগটা মেহেদী হাসান মিরাজকে নিয়ে আমি বোধহয় গত 5-6 বছর ধরে করতেছি, যে মেহেদী হাসান মিরাজ নিজেকে নিয়ে কাজ করতে রাজি না। সে কেন যেন ধরে নিচ্ছে যে যা হয়েছে জীবনে যথেষ্ট হয়েছে। মেহেদী হাসান মিরাজের যে পোটেনশিয়াল, এগুলো নিয়ে তো আমাদের কারো কোনো সন্দেহ নাই। তার যে পোটেনশিয়াল, তার যে প্রতিভা, এগুলো কোনোটা নিয়ে কোনো সন্দেহ নাই। সে একসময় বিশ্বে শুধু বোলিং র্যাঙ্কিংয়ে টপ 3-তে পৌঁছায় গেছিল। তাহলে কত পোটেনশিয়াল ছিল না তার, সেই জায়গাটায় সে হতাশ করতেছিল। অবশেষে মিরাজ সেই প্রত্যাবর্তনের গল্পটা কিছুটা হলেও শোনাতে পারলো। বলতেছি না যে মিরাজ একদম 2016 সালের জায়গায় চলে গেছে, বা মিরাজ নিজেকে আবারও অপরিহার্য করে তুলছে। মিরাজ সত্যি সত্যি সাকিবের মতো নিজেকে একটা দলের সেরা অলরাউন্ডার হিসাবে প্রুভ করছে, এর কোনোটাই এখনো ঘটে নাই। কিন্তু এই পাকিস্তানের বিপক্ষে সিরিজটায় তার বোলিং এবং ক্যাপ্টেন্সি প্রুভ করছে যে মিরাজ নিজেকে নিয়ে ওই পরিশ্রমটা করতেছে। মিরাজ হয়তো প্রত্যাবর্তনের গল্পটা পুরোপুরি নাটকীয়ভাবে শোনালেও শোনাতে পারে, তার সামনে সেই সুযোগটা সে নিজে দুয়ারটা খুলছে। আমি আজকে একটু আলোচনা করব যে মিরাজ আসলে কিভাবে এই সিরিজটায় নিজের বদলে যাওয়া একটা চেহারা দেখালো। দেখেন, মিরাজের আন্তর্জাতিক ক্রিকেটে যে আবির্ভাবটা হলো সেটা তার একটা বিপরীত পরিচয় নিয়ে। আমরা ওরে ছোটবেলা থেকে জানতাম যে নিরেট অলরাউন্ডার, ব্যাটিং বোলিং দুটোই ভালো পারে, তার মধ্যে ব্যাটিংটাই বেশি ভালো করতো। কিন্তু ওই হাথুরু সিংয়ে ওকে পৃথিবীর সামনে প্রেজেন্ট করলেন বোলার হিসাবে ইংল্যান্ডের বিপক্ষে, এবং সে তো আসলে কামাল কার দিয়া টেস্টে। তারপরে ওর পরিচয়টা বোলারই হয়ে গেল। এবং সেই সময়টাই আপনারা যদি মনে করতে পারেন যে মিরাজ কত অ্যাটাকিং এবং সাহসী বোলার ছিল, সেটার পুরস্কারই কিন্তু সে প্রথম বছরগুলোতে পাইছে। একের পর এক প্রায় সব ফরম্যাটে, টি-20 ছাড়া, টি-20তে সে কখনোই পায়ের তলে মাটি খুঁজে পায় নাই, কিন্তু টেস্ট ওয়ানডেতে সে বারবার প্রুভ করছে যে সে একটা দুঃসাহসী ছেলে, সে অ্যাটাকিং ছেলে, এবং সে তার এই অফ স্পিন দিয়ে সে চাইলে ডমিনেট করতে পারে। কিন্তু পরের 2-3 বছর পরেই আমরা দেখলাম যে মিরাজ ওই জায়গাটা আটকে গেছে। ওই বারবার যেটা বলি যে মিরাজ যে খারাপ হয়ে গেছে তা কিন্তু ঘটে নাই, মিরাজ যা ছিল তাই আছে। এইটাই হচ্ছে সমস্যা, যে ওই যে জায়গায় আসি ওই জায়গায় থাকলে হবে না, আপনাকে প্রতিনিয়ত দৌড়াতে হবে। একটা কথা আজকাল বলা হয় যে আপনি যদি আজকের দিনে কোনো জায়গায় স্থির হয়ে দাঁড়ায় থাকতে চান, স্থির থাকতে চান, তাও আপনাকে 100 কিলোমিটার গতিতে দৌড়াতে হবে। মানে আপনার চারপাশ থেকে তো সবাই 100 কিলোমিটারে দৌড়াচ্ছে, আপনি কাউকে টপকাতেই পারবেন না। মিনিমাম 100 কিলোমিটারে না দৌড়ালে টপকাতেও পারার কল্পনা করতে পারবেন না। আপনাকে জায়গায় স্থির থাকতে গেলেও 100 কিলোমিটারে দৌড়াইতে হবে। এরপরে আসেন আপনি কত গতি বাড়াবেন তার উপর নির্ভর করবে, যে আপনি 100 কিলোমিটার পরে তার উপরে নির্ভর করবে আপনি আগাইতে পারবেন কিনা। তো ওই যে জায়গায় থাকতে গেলেও আপনাকে প্রতিনিয়ত 100 কিলোমিটার উন্নতি করতে হবে। এটা ক্রিকেটে সত্যি, ফুটবলে সত্যি, প্রতিদিন প্রতিটা খেলায় সত্যি। আপনি যদি মনে করেন যে লিওনেল মেসি গতকালকে যে খেলাটা খেলছে, 2012-তে যে খেলাটা খেলছে, ওই খেলাটা খেলেই 2013-তে সে আবার বিশ্বকাপ আয় দিছে, এটা না, তার কিছু চেঞ্জ নিজের ভিতরে আনতে হয়েছে। ওই ফলস নাইন হিসাবে খেলছে, ওই ফলস নাইনের মধ্যেও কিছু চেঞ্জ আনতে হয়েছে। এটা প্রত্যেকটা খেলায় সত্যি। মিরাজ ওই জায়গাটায় আটকায় গেল। 2016 সাল থেকে ধরেন 2018-19 পর্যন্ত তার ওইটা
কাজ করতেছিল, কিন্তু আটকায় গেল। এরপরে কিন্তু মিরাজ টেস্টে ছাড়া আর কোথাও নিজের অপরিহার্য করতে পারতেছিল না। এবং আপনি যদি দেখেন তাহলে 2021-22-এর পরে সে আসলে জাতীয় দলে বিশেষ করে শর্টার ফরম্যাটে যেটুকু যা টিকে ছিল সেটা মূলত কেউ নাই বলে, মানে টু বি ফ্রাঙ্ক, যদি সাকিব থাকতো, যদি আমাদের সেট আপে আর একটা দুটো স্পিনিং অলরাউন্ডার উঠে আসতো, ইভেন রাকিবুল ছেলেটা যদি আরেকটু ফোকাস পেত, তাহলে মিরাজ জায়গায় হারায় ফেলতো, ইভেন টেস্টেও। কারণ কি, কারণ হচ্ছে এই সময় মিরাজ ওই যে যেমন স্কিলে তার কোনো ডেভেলপমেন্ট করতেছিল না, একই সঙ্গে একটা অধঃপতন হয়েছিল তার অ্যাটাকিং মানসিকতায়। খুব ডিফেন্সিভ এবং নিজেরে বাঁচানো একটা মানসিকতা তৈরি হলো, এবং সেটা বেশি তৈরি হলো ক্যাপ্টেন্সি পাওয়ার পরে। ক্যাপ্টেন্সি পাওয়ার পরে আমরা দেখলাম যে সে আরও রক্ষণাত্মক হয়ে গেল এবং খানিকটা পলায়ন পর হয়ে গেল। এই জায়গাটায় খুব একটা বিরক্তির কারণ হয়ে গেছিল, হতাশার কারণ হয়ে গেছিল। এবং আমি বোধহয় এই সিরিজের আগে দুটো কন্টেন্টে মিরাজের সমালোচনা করছি, তার ভিতরে একটা ছিল যে মিরাজ বলছে যে আমি নিজেরে নিয়ে ভাবি না। কথাটা হয়তো প্রতীকী অর্থে বলছে, কিন্তু কথাটা খারাপ। এই যে নিজেরে নিয়ে না ভাবা, এটাই তাকে আজকে এই জায়গায় নিয়ে আসছে এই সিরিজের আগ পর্যন্ত। কিন্তু আমরা পাকিস্তান সিরিজে কি দেখলাম? পাকিস্তান সিরিজে অলমোস্ট বদলে যাওয়া একজন মিরাজরে দেখলাম, অন্তত বল হাতে এবং ক্যাপ্টেন্সিতে দুটো জায়গায় দেখলাম যে সে তার অ্যাটাকিং মেন্টালিটিটা শুধু ফিরে পাইছে তা না, সে সম্ভবত তার ক্যারিয়ারের সবচেয়ে অ্যাটাকিং অবস্থায় আছে। তিনটা ম্যাচেই আপনি যদি দেখেন মিরাজ যে সব সময় নিজেকে বোলিংয়ে আছে। আগে তার বিরুদ্ধে একটা বড় সমালোচনা ছিল কি, যে ওপাশ থেকে কেউ একটা উইকেট ফেললো বা কেউ একজন উইকেট ফেললো, সঙ্গে সঙ্গে সে তারে রিপ্লেস করে বোলিংয়ে আসলো, এসে একটু ইকোনমিটা ঠিকঠাক রাখলো, একটা দুটো উইকেট তুলে নিল। মিরাজের কিন্তু কোনো সময় উইকেটে খুব ঘাটতি হয়েছে বা ইকোনমি খুব খারাপ হয়ে গেছে তা না। আপনি যদি শুধু পরিসংখ্যান দেখেন তাহলে আপনার মনে হবে যে ওমা, পাকিস্তান সিরিজ এমন কি করছে যে দাদা আলাদা কন্টেন্ট বানাচ্ছে। এর আগে তো বরং ওয়েস্ট ইন্ডিজ সিরিজেও 10 ওভারে 16 রান দিল, দিয়ে একটা উইকেট নিল, ওরকম ভয়ানক বোলিং করছে না, ওইগুলো ফাঁকিবাজি ছিল এবং উইকেটের কারিশমা ছিল। সে তো যারা দেখছেন তারা বোঝেন যে স্টার সত্যি বলে না সবসময়। এই সিরিজটাতে বরং তার ইকোনমি প্রত্যেকটা ম্যাচে 3-এর উপরে গেছে, যেটা যে কোনো বিচারে খুব ভালো। কিন্তু মিরাজ আগে পরে এর চেয়েও ভালো ইকোনমিতে বল করছে, সেটা ছিল নিজের গা বাঁচানো বোলিং করে ইকোনমি ঠিক রাখা। কিন্তু এই সিরিজে সে সামনে আগায় গেছে, যেটা আসলে আমরা লিডিং স্পিনারের কাছ থেকে আশা করি। এখন এই দলে সবচেয়ে সিনিয়র স্পিনার তো মিরাজ, মিরাজকে তো ওই নেতৃত্বটা দিতে হবে। রিশাদ নিশ্চয়ই ওই রোলটা প্লে করবে না এখনই, যে যখন বিপদ তখন আমি, যখন সুসময় তখন বল করবে রিশাদ, তখন বল করবে নাহিদ। ওরা বাচ্চা ছেলে, ওদেরকে কমফোর্ট দিতে হবে। আর যেহেতু দলের সবচেয়ে সিনিয়র বোলার, ক্যাপ্টেন, ফলে তাকে ওই লিডটা করতে হবে যে দল বিপদে পড়ছে, আমি আসি, আমি আসি। তিনটা ম্যাচেই, প্রথম ম্যাচে সে পাওয়ার প্লেতে আসছে, একটা লেফটিরে আটকায় রাখছে কার্যত। দ্বিতীয় ম্যাচে প্রথম পাওয়ার প্লেতে আসে নাই কেন, তখন রান বাস্ট হচ্ছে, ও অবস্থায় এসে দলের ক্ষতি করতে চায় নাই। আবার যখনই পাওয়ার প্লেটা শেষ হয়েছে তখনই এসে সে অ্যাটাকটা করছে, এবং সেটা প্রতিটা ম্যাচে, তিনটা ম্যাচেই সে অ্যাটাকিং রোলটা করছে। এখন ঘটনা হচ্ছে মিরাজের আসলে পরিবর্তনটা কি হলো? শুধু এই আক্রমণাত্মক মানসিকতা? একটা ছেলের মাইন্ড সেট আপ তো বিশাল রোল প্লে করে, সবসময় বিশাল রোল প্লে করে। যে একটা ছেলে ডিফেন্সিভ খেলতেছিল, একটু হলেও পলায়ন পর চোখ করতেছিল, সেরকম জায়গা থেকে যদি অ্যাটাকটা ফিরে পায় মনের ভিতরে অন্তত, তাহলে তার পরিবর্তন তো একটা আসে। কিন্তু শুধু মনের পরিবর্তন দিয়ে আসলে ওই কনফিডেন্স আনা সম্ভব না যে নিজের পারফরমেন্সে প্রভাব ফেলা। এই জন্য আসলে স্কিলেই চেঞ্জ আনতে হয়। যত যাই বলি যে ক্রিকেট মনের জোরের খেলা, আত্মবিশ্বাসের খেলা, কিন্তু বেসিক্যালি আপনার স্কিল নিয়েই কাজ করতে হবে। স্কিল ডেভেলপ হলে আপনি তখন কনফিডেন্সটা পাবেন, তখন আপনি অ্যাটাকিং মোডে যাইতে পারবেন। সেই স্কিলটা কি? দেখেন, আমি সব সময় বলি, ঘরোয়া আড্ডাতেও বলি, ইফ ইউ আর এ স্পিনার ইউ হ্যাভ টু স্পিন দ্য বল। মানে ওই যে লাইন লেন্থ ঠিক রেখে এবং উইকেটে হিট করায়, উইকেটের সুবিধা নিয়ে বল একটু টার্ন করায় টিকে থাকা, এই জিনিসটা লং রানে কোনো স্পিনারকে টিকাইতে পারে না। এটা একটা সাময়িক সমাধান, এটা কিছু নির্দিষ্ট উইকেটে আপনার সার্ভাইভাল টেকনিক।
কিন্তু আপনি যদি স্পিনার হিসাবে ডমিনেট করতে চান, স্পিনার হিসাবে দীর্ঘমেয়াদে টিকতে চান, তাহলে আপনাকে বলকে স্পিন করাইতে হবে। এটা একদম বেসিক কথা। আমি সবসময় রাজের একটা কথা বলি, আব্দুর রাজ্জাক। ও একটা ভিডিও কোথায় যেন করছিল, কে ওকে ও তো মানুষের সামনে খুব বেশি নিজেকে জাহির করতে চায় না কখনো। কে যেন ওর একটা ভিডিও বানাইছিল, সম্ভবত কাজী সাব্বিরের খেলবেই বাংলাদেশ বা কারা একজন। সেখানে ওর প্রথম বাক্যটা ছিল যে আপনি যদি স্পিনার হন তাহলে আপনাকে বল স্পিন করাতে হবে। এটা একদম মানে আপনার সংবিধানের মতো সত্যি হিসাবে স্পিনারদের বিশ্বাস করা উচিত। যে আমি ওই যে বাংলাদেশের লো বাউন্সের উইকেট, স্লো উইকেট বা একটু উইকেটই বল টার্ন করায় দিবে জায়গা মতো বল ফালাইলে, এইটার সুবিধা নিয়ে আমি যদি স্পিনার হই ওটা খুব বেশি টেকসই হবে না। আমাকে বল স্পিন করাইতে হবে, বলটা আমাকে ঘুরায় ফেলতে হবে। ঘুরাতে পারলে বল যে কোনো সারফেসে আপনি বল টার্ন করাইতে পারবেন। দেখেন এই যে উইকেটটা আমরা খেলছি, ট্রু উইকেট, ট্রু স্পোর্টিং উইকেট, এখানে পেসারদের জন্য খুব সামান্য কিছু ছিল, ব্যাটসম্যানদের জন্য অনেক কিছু ছিল, কিন্তু যে লোক বল স্পিন করাইতে পারে তার জন্য টার্নও ছিল। সাধারণত এরকম উইকেট স্পিনারদের ঘাতক হয়। কাদের জন্য ঘাতক হয়? যারা বল টার্ন করায় না, যারা বল স্পিন করায় টার্ন করাতে পারে না, উইকেটের সুবিধার জন্য ওয়েট করে, বা লাইন লেন্থে যাদের শেষ ভরসা, তাদের জন্য এই উইকেট বদ্ধভূমি। কিন্তু আমরা কি দেখলাম যে মিরাজ বলকে বহুকাল পরে সম্ভবত 2016 সালের পরে এই প্রথম আমি তারা দেখলাম বলকে স্পিন করাচ্ছে। এটা খুব জরুরি। এবং যদিও মিরাজ তার প্রেস কনফারেন্সে বলছে যে বোলিং নিয়ে অনেক কাজ করছি, সেটা মূলত লাইন লেন্থ নিয়ে, আমি তার বোলিং দেখে এটাই শেষ কথা মনে হয় নাই। বরং এক্ষেত্রে আমার মুশতাকবের কথাটা বেশি আমি প্রণিধানযোগ্য, মানে মাথায় নেওয়ার উপযোগী মনে করব। সেটা হচ্ছে মুশতাক ভাই কথায় কথায় বলতেছিলেন যে মিরাজ একদিন নেটে বল করা শেষ করে ব্যাটিংয়ে যাচ্ছে, তখন মুশতাক ভাই তারা আটকায় বলছেন যে তুমি আরো 2 ঘন্টা নেট করো। আর মুশতাক ভাই হচ্ছে ফিলোসফিক্যালি টেকনিক্যালি ওইটা বিশ্বাস করার লোক। মুশতাক ভাই এটা সবসময় বলে যে আপনাকে বল স্পিন করাইতে পারতে হবে। আপনি যদি শুধু উইকেটে ভরসায় টার্নের জন্য ওয়েট করেন তাহলে আপনি স্পিনার না। স্পিনার হইতে গেলে আপনাকে বল স্পিন করাইতে হবে, এবং সেই জিনিসটা দেখবেন আমাদের এই জেনারেশনের যারা স্পিনার, মুশতাক ভাই আসার পরে যাদের বিকাশটা খুব ভালো হচ্ছে, সেটা যদি ইরশাদ বলেন, রিশাদও কিন্তু আগে অত বেশি স্পিন করাতো না। সেও মূলত ওই যে জোরের উপরে বল ফেলা একটা অনিল কুম্বলে ব্যাপার ছিল। এই ছাড়া আমাদের এখন আশেপাশে যারা আছে, তানভীর, তারপরে একটা ছোট্ট ছেলে কদিন আগে খেলে ফেললো না একটা টেস্ট, কি যেন নাম, দেখেন ছেলেটার নাম ভুলে গেছি, এত সুন্দর স্পিন করায়। আমি তো মানে সম্ভবত নাইমের পরে কোনো ফিঙ্গার স্পিনারকে এত সুন্দর বল ঘুরাইতে দেখি নাই। দেখেন বল ঘুরানো আর টার্ন করা ব্যাপারটা আমাদের বোঝাশোনার বিরাট একটা সমস্যা আছে। বলকে প্রথমে আপনার ঘুরাইতে হবে, স্পিন করাইতে হবে। সেই জিনিসটা এখনকার ছেলে পেলে প্রচুর করাচ্ছে, এখানে মুশতাক ভাইয়ের খুব ভূমিকা আছে। এবং মুশতাক ভাইয়ের ওই চাপটার ভূমিকা মিরাজের উপরে পড়ছে। 2 ঘন্টা যখন নেট করতে বলছে আরো, তখন নিশ্চয়ই টার্নও করাইতে বলছে, টার্ন না সরি স্পিনও করাইতে বলছে। ওই জিনিসটা কিন্তু আমরা দেখছি ইন্টারন্যাশনাল ম্যাচে এফেক্ট করতেছে, তার কনফিডেন্স লেভেলই বাড়ায় দিয়েছে। যে হোক বদ্ধভূমি স্পিনারদের, তাতে কি হয়েছে? আমি তো ওই স্পিনার না, আমি তো বলকে ঘুরাতে পারি, বলকে কথা বলাইতে পারি। আর বলকে যে কথা বলাইতে পারে তারে আপনি কাছের উইকেটে দিলেও সে বেস্ট। আপনি শেরওয়ান সারাটা জীবন খেলে গেছে তার দেশে, ওই অঞ্চলে সেনা কান্ট্রিগুলোতে, যেখানে জীবনেও একটু টার্ন হয় না, উইকেটে কোনো টার্ন নাই, সেখানে তো সে কার্যত ওই যে বিখ্যাত মিথ যে শেরওয়ান আর কাদির পার্সিয়ান কার্পেটের উপরে বল ঘোরাচ্ছিলেন, এই মিথটা তৈরি হয়েছে কেন? কারণ তারা বল স্পিন করাইতে পারতেন। আপনি যদি স্পিনে করান হাওয়ায়ও বল টার্ন নেবে, আপনি যদি স্পিনে করান কাজের উপরেও বল টার্ন করবে। আপনি যদি সত্যিকারের স্পিনার হন, আপনার উইকেটের জন্য ওয়েট করতে হবে না। সেই কনফিডেন্সটা মিরাজের ভেতরে বোলিংয়ে আসছে। এখন এটাই কি শেষ কথা? না, না, এটা কেবল মিরাজের প্রত্যাবর্তনের শুরু বলতে পারতেন, যদি সে সত্যি সত্যি প্রত্যাবর্তন করতে চায়। ডোন্ট গো ফর র্যাঙ্কিং, যে সে বোলারদের র্যাঙ্কিংয়ে আবার 7 নম্বরে চলে আসছে, সেরা 10-এ চলে আসছে, অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে 2 নম্বরে আসছে। আমাদের মনের ভিতরে তো একটু ধুকপুক করতেছে যে কখন নাকি 1 নম্বরে চলে যায়, সাকিবের পরে আরেকজন বাংলাদেশি অলরাউন্ডার 1 নম্বরে। ওকে, এগুলো দেখতে পারলে ভালো লাগবে, বাট স্টিল নট হি ইজ আপ টু দ্য মার্ক।
মানে সাকিব আল হাসানের জায়গাটা তাকে যদি নিতেই হয়, তার এখনো বয়স কিন্তু পারমিট করে যে সে আরো 5-6 বছর নিজেরই যদি ঠিকমতো ডেভেলপ করতে পারে, আরো 5-6 বছর তো সে সাকিবের জায়গা নিয়েই খেলতে পারে। সাকিবের মতো ব্যাটিং বোলিংয়ে ওই অ্যাটাকিং ব্যাপারটা, ওই শ্রেষ্ঠত্বটা মানে কিছুটা হলেও তার শো করার ক্ষমতা তো আছে। সেক্ষেত্রে তাকে বোলিংয়ে আরো সাহসী এবং আরো স্পিন নির্ভর হইতে হবে। আপনি বলতে পারেন যে সাকিব তো এত বেশি স্পিন করায় তো না, বল। সাকিব ভাই পৃথিবীতে একটা কি দুটো জন্মায়। সাকিবকে আমি বলি যে স্মার্টেস্ট ক্রিকেটার এভার। সাকিব তো স্কিল সেটে বিশেষ টপদের লেভেলে কোনো কালে ছিল না। সে শুধু তার মাথা দিয়ে ওই স্কিলরে বাইপাস করে চ্যাম্পিয়ন হয়ে গেছে, ওটা আলাদা গল্প। সাকিবের গল্পটা আলাদা গল্প, কিন্তু মিরাজকে সাকিবের কাছাকাছি সফল হতে গেলে ওই স্কিল দিয়ে হতে হবে, বল স্পিড করাইতে হবে। আরেকটা জিনিস হচ্ছে তাকে ব্যাটিং নিয়ে কাজ করতে হবে। দেখেন মিরাজের এখন যে ব্যাটিং, এই ব্যাটিংটা লিমিটেড ওভার ক্রিকেটে কোনো পজিশনে ঠিক খাটে না। মিরাজ তো চায় টপ 3-তে ব্যাট করতে, মাঝে চাপে পড়ে মিডল অর্ডারে ব্যাট করছে 4-5-এ, এখন তাকে ব্যাট করতে হচ্ছে 7-এ। মানে তার ব্যাটিং বাস্তবতা সে তাকে ম্যানেজমেন্ট বুঝাইছে যে তোমার যে ব্যাটিং এটা ব্যাটসম্যানদের লাইনে মানে টপ 6-এ তোমার জায়গা নাই। এখন 7 নম্বরকে ব্যাটসম্যানদের লাইনে পড়ে না। 7 নম্বর জায়গাটা তো আসলে এখনো স্পেশালিস্ট অলরাউন্ডারের জায়গা। কোনো কোনো দেশ তো ওই পজিশনে রীতিমতো শুধু ধ্বংসাত্মক ব্যাটিং করার জন্য ব্যাটসম্যান নামায়। সারা জীবন মহেন্দ্র সিং ধোনি ওখানে ব্যাট করে গেছেন না। 7 নম্বর তো ছেলে খেলে ব্যাটিংয়ের জায়গা না, বরং ওটা একটা ভিন্ন ঘরানার ব্যাটিং। আপনি 4-5-6 এক ধরনের ব্যাটিং হয়তো করতে পারবেন, কিন্তু 7-এ ওইটা পারবেন না। 7-এ ব্যাটিং করা, টপ অর্ডারে ব্যাটিং করা প্রায় আজকাল লিমিটেড ওভারে একই রকম স্কিল সেটের ব্যাপার প্রায়, বরং 7-এ কঠিন। বল নরম হয়ে যাবে, কিন্তু আপনাকে খেলতে হবে নতুন বলের ব্যাটসম্যানের মতো। ফলে মিরাজ আসলে কোথায় ব্যাটিং করবেন এটা প্রথমে তাকে ঠিক করতে হবে। এখন যে ব্যাটিংটা করতেছেন, ইদানিং তো রানই পাচ্ছেন না খুব একটা, কিন্তু মিরাজ তার সেরা সময়েও যে ব্যাটিংটা করছে সেটা লিমিটেড ওভার ক্রিকেটে 1 থেকে 7-এ কোথাও যায় না। ওপেনিংয়ে যাবে না, মিডল অর্ডারে হয়তো আপনি জোরজার করে খেলাইতে পারেন, তাও তার স্ট্রাইক রোটেশন ক্ষমতা অনেক বাড়াইতে হবে, এবং স্পিন বলে নেগোসিয়েশন ক্ষমতা অনেক অনেক বাড়াইতে হবে। আর যদি সে এই 7-এ খেলতে চায় এবং নিজেকে রিয়াদের অনুসারী না করে, ওখানে যদি ফাঁকিবাজি না করে, তাহলে তার ব্যাটিংয়ে আমূল পরিবর্তন আনতে হবে। সেটা মোটেও অসম্ভব না। অনেক ব্যাটসম্যান 31-32 বছর বয়সে এসে নিজের ব্যাটিংয়ে আমূল পরিবর্তন আসে। সেই জিনিসটা মিরাজের করতে হবে। নাথিং ইজ ইম্পসিবল মিরাজ। আমি জানি না এই কন্টেন্ট দেখবেন কিনা, দেখলেও আমি জানি আমার উপর ইদানিং আপনি বিরক্ত আমি এসব কথা বলি বলে, কিন্তু আমি আপনার সামর্থ্যে বিশ্বাসী যে আপনি যদি ঠিকমতো কাজ করেন, দেয়ার ইজ সোহেল ভাই। এছাড়া অনেক কোচ এখন আমাদের লোকাল সার্কিটেই আছে। আর টিমে তো সালাউদ্দিন ভাইয়ের মতো ইম্প্রোভাইজড ব্যাটিং কোচ আছে। সালাউদ্দিন ভাইয়ের মতো ইম্প্রোভাইজেশন তো বাংলাদেশে ব্যাটিংয়ে খুব কম লোক বোঝে। ব্যাটিং বোলিং ফিল্ডিং সব জায়গায় সালাউদ্দিন ভাই ইম্প্রোভাইজেশনের রাজা। আপনি সালাউদ্দিন ভাইয়ের সঙ্গে 3টা মাস আলাদা করে কাজ করেন, এই নিউজিল্যান্ড ট্যুরের আগে করেন না। বা করতেও পারেন, যেহেতু আপনার ব্যাটিংয়ের উপরে টিম ভরসা করতেছে না, আপনি শুরু করে দিতে পারেন এখনই। সালাউদ্দিন ভাইয়ের সঙ্গে কিছু ইম্প্রোভাইজেশনের কাজ করেন, যে আমি কিভাবে 7 নম্বরের উপযোগী ব্যাটসম্যান হইতে পারি। যেদিন দলীয় বিপর্যয় হবে, 47 রানে 5 উইকেট পড়ে যাবে, সেদিনও গিয়ে আমি যাতে ওখানে টোটালটা কোনো ক্রমেই 180-তে আটকে না যায়, ওই রকমভাবে স্ট্রাইক রেট ঠিক রাখতে পারি, ওরকম আক্রমণাত্মক এবং অ্যাঙ্করিং করতে পারি। আর যেদিন দল ভালো থাকবে সেদিন তো আমি ওখানে গিয়ে বিস্ফোরণ করব। এই রকম ব্যাটিংটা আপনাকে শিখতে হবে, তাহলে এটা অসম্ভব না। লোকে হয়তো আপনাকে বলবে যে না, এই বয়সে আর বাঁশ নোয়ানো সম্ভব না। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি মেহেদী হাসান মিরাজ এই বাংলাদেশের ক্রিকেটে যে প্রতিভা নিয়ে জন্মাইছিলেন, তাতে যদি সে নিজের যত্ন নেয় এবং এই বিষয়গুলোই যে আজকে মোশতাকদের সঙ্গে কাজ করে আপনার বোলিং কিছুটা ডেভেলপমেন্ট হচ্ছে, কনফিডেন্স ফিরে পাচ্ছেন, ব্যাটিংয়েও এটা পাওয়া সম্ভব। আপনি কে জানে, এই আমরা তারুণ্যের কথা বলতেছি, তরুণদের দিকে তাকাচ্ছি, কে হবে নাম্বার 7, কে হবে সত্যিকারের অলরাউন্ডার, কে হবে সাকিবের সত্যিকারের রিপ্লেসমেন্ট। আপনি নিজেই তো নিজের সেটা করে ফেলতে পারেন। জাস্ট একটা উদ্যোগ নেওয়া, জাস্ট সালাউদ্দিন ভাইয়ের একটা ফোন দেওয়া যে মোশতাক ভাই আমার এই উন্নতি করছে, এখন ব্যাটিংয়ের দায়িত্বটা আপনি নেন। আশরাফুল আছে, আশরাফুল থাকতে সেই টিমে তো কোনো বুক কাঁপাকাঁপি ব্যাটসম্যানের অস্তিত্ব থাকার কথা না। ওর আশেপাশে থাকলেও তো আপনার সাহস এই লেভেলে চলে যাবে ব্যাটিংয়ের ক্ষেত্রে। হোপ
যে আপনি আশরাফুল, সালাউদ্দিন ভাই এদের কাছ থেকে সঠিক জিনিসগুলো রিসিভ করবেন, রিসিভ করে নিজেরে সত্যি সত্যি 2 নম্বর অলরাউন্ডার, 1 নম্বর অলরাউন্ডার বিশ্বের প্রমাণ করবেন, যাতে আপনার র্যাঙ্কিং দেখে কেউ না বলে যে না মিরাজ তো সাকিব না, ও জায়গায় গেল কি করে। এই কথা শুনেন না মিরাজ, আপনি সাকিব হয়ে ওঠেন। সাকিবকে পৃথিবীতে একটা কেউ হতে পারবে না, কিন্তু অন্তত বলতে পারবেন যে আমি সাকিব ভাইয়ের দেশের মানুষ, আমিও নাম্বার 1 অলরাউন্ডার হয়েছি, সাকিব ভাইয়ের পথ ধরেই হয়েছে। মিরাজের জন্য অনেক ভালোবাসা।